শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে, শুরু করছি। দেখো, আমাদের প্র্যাকটিক্যাল পেপার প্রায় শেষের দিকে, আর কি শুধু ক্যাটালগিং পেপারটা অনেকের বাকি আছে, সেটাও শেষ করে দেবো আস্তে আস্তে। ঠিক আছে, দেখো, আমরা তাহলে আজকে থিওরি পেপার নিয়ে আলোচনা করছি। থিওরি পেপারগুলো মানে প্রথম থেকে শেষ পর্যন্তই আলোচনা করবো। প্রথম পেপার 1 হয়ে গেলে তার পেপার 2 ধরবো, তার পেপার 3, পেপার 4, তার পেপার 5, তার পেপার 8। এই কটা হলো থিওরি পেপার। এইগুলো নিয়ে পরপর সিকোয়েন্স মেনটেন করে আলোচনা করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা আলোচনা করবো, তার সাথে সাথে মানে কি কি প্রশ্ন আসতে পারে পেপার 1-এ সেটা নিয়েও একটু ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, মানে কোনগুলো বেশি পড়বে ভালো করে, কোন প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দেবে পেপার 1-এর, সেগুলো একটু শর্টকাটে সাজেশনও বলে দেবো, তার সাথে সাথে সেই প্রশ্নের অ্যান্সারও বলে দেবো। তাহলে পেপার 1টা দিয়ে শুরু করছি সর্বপ্রথমে। পেপার 1-এ তোমরা দেখবে এখানে অনেক প্রশ্ন রয়েছে, এগুলো সব অথবা প্রশ্ন। এখান থেকেও কিছু কমন আমি বলে দিচ্ছি, মানে কোনগুলো বেশি কমন তোমরা পাবে পরীক্ষায় গিয়ে। যেমন এখান থেকে সর্বপ্রথম অধ্যায়ে আমরা যদি দেখি, যেমন 2 নম্বর প্রশ্নটার মধ্যে, ঠিক আছে, 2 নম্বর প্রশ্নের মধ্যে, তারা একটু ওয়েট করে জাস্ট। আজকে অনেকে যারা একটু পরে জয়েন হলে তারা একটু শুনে নাও। আজকে আমরা পেপার 1-এ থিওরি পেপার নিয়ে আলোচনা করব। এইখানে আমরা মানে কি কি প্রশ্ন আসতে পারে পেপার 1-এর সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে তার অ্যান্সারও আমরা বলে দেবো, মানে কীরকম করে সেই প্রশ্নের উত্তর লিখবে। ঠিক আছে, সাজেশনগুলো যেগুলো বলবো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু বেশি বেশি করে পড়বে। ঠিক আছে, যেমন আমি 2 নম্বর প্রশ্নটা যদি দেখি, 2 নম্বর প্রশ্ন, যেমন গ্রন্থাগার এক ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান সঠিক উপযোগিতা সহযোগে ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এইগুলো যেহেতু আগের বার চলে এসেছে, মানে এই প্রশ্নটা দিয়ে এবার আসতে পারে, বেশি ইম্পর্টেন্ট রয়েছে, এই প্রশ্নটা পড়বে ভালো করে। তার সাথে সাথে তোমরা 5টি সূত্র ভালো করে পড়ে নেবে। এটা রঙ্গনাথনের প্রথম আমরা যদি 2 নম্বরে চলে যাই প্রশ্নের, তাহলে তোমরা দেখতে পারবে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, যেটাই আসুক না কেন, আমার প্রথম ভূমিকা লিখবো, ভূমিকার মধ্যে 5টি সূত্র একটু লিখে নেব শর্টকাটে। ঠিক আছে, মানে বই ব্যবহারের জন্য প্রত্যেক পাঠকেরই থাকবে বই, প্রত্যেক বইয়েরই থাকবে পাঠক, পাঠকের সময় বাসান, গ্রন্থাগার এক ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান, এটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষা কিন্তু উল্লেখ করে দেয় কোনো সময়, মানে এক একটা প্রশ্ন, একটা একটা সূত্র উল্লেখ করে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসতে পারে, ব্যাখ্যা করো। ঠিক আছে, এবারের জন্য এটা কম, তা তোমরা প্রত্যেকটা পড়ে নেবে, খুবই সহজ এই প্রশ্নটা। ঠিক আছে, এটা একটু বেশি করে পড়বে তোমরা বেশি। আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি যে 5টি সূত্র কি কি রয়েছে। তোমরা যদি দেখো, গ্রন্থাগার বিজ্ঞানের প্রথম চতুর্থ সূত্র ব্যাখ্যা করো, কখনো বলে যে পঞ্চসূত্র, 5টি সূত্রই আলোচনা করো। ঠিক আছে, দেখো এখানে 5টি সূত্রর প্রত্যেকটা ব্যাখ্যা, যেমন বই ব্যবহারের জন্য কি কি রয়েছে, অবস্থান রয়েছে। ঠিক আছে, একটা অবস্থান দরকার, অবস্থানটা কোথায় হওয়া দরকার সেটা তোমরা পড়লেই বুঝতে পারো, যে ওপেন অ্যাক্সেস,
ওপেন বলতে সবসময় উন্মুক্ত থাকবে, যেটা সবসময় মানুষ ব্যবহার করতে পারবে, সেখানে কোনো ধনী গরিব এগুলো লেখা থাকবে না, সবাই সমান অধিকার পাবে। ঠিক আছে। গ্রন্থাগারে কাজের সময় আমরা যদি দেখি, গ্রন্থাগারে কাজের সময় ঠিকঠাক করে দেওয়া, যাতে পাঠকরা যে ইচ্ছা মতো সে মানে অন্যান্য কাজ করার পাশাপাশি যেন গ্রন্থাগারটি একটা নির্দিষ্ট সময় এসে বই পড়তে পারে। ঠিক আছে। সেটা একটা ঠিকঠাক টাইম মেনটেন করা। তারপরে গ্রন্থাগার ভবন, আসবাবপত্র, গ্রন্থাগার কর্মী, গ্রন্থ নির্বাচন নীতি, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে, খুবই সহজ ভাষায় দেওয়া আছে, প্রচার করতে হবে। তারপরে দ্বিতীয় সূত্র, যেমন প্রত্যেক পাঠকেরই থাকবে বই। ঠিক আছে। তাহলে এটার মধ্যে আমরা যদি দেখি, মানে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্বকে আবার তিন ভাগে ভাগ করেছে। যেমন আর্থিক সংস্থান, মানে আর্থিক লাইব্রেরিতে আর্থিক সংস্থান, মানে অর্থ দিয়ে সহায়তা করা, আইন প্রণয়ন করা, সমন্বয় সাধন করা, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ছে। গ্রন্থাগারে কর্তৃপক্ষদের কি কি দায়িত্ব রয়েছে, যেমন গ্রন্থ নির্বাচন, কর্মী নির্বাচন। মানে গ্রন্থ নির্বাচন বলতে আমরা ঠিকঠাক মানে বই আমরা ঠিক মতো করে আমরা নির্বাচন করতে পারি। কর্মী নির্বাচন, আমরা ঠিক মতো করে দক্ষ, যারা গ্রন্থের সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, জ্ঞান রয়েছে, তাদেরকে যেন ঠিকঠাক ভাবে নিয়োগ করতে পারি, সেইভাবে কর্মী নির্বাচন এখানে বলা রয়েছে। ঠিক আছে। কর্মীদের দায়িত্ব দেখবে, কর্মীদের তোমরা যদি কোথাও গ্রন্থাগারে গিয়ে থাকলে দেখবে যে কর্মীরা বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে। ঠিক আছে। তোমরা নিজেরাই জানো, সেটা আর বলার কিছু নেই। পাঠকের দায়িত্ব রয়েছে, পাঠকের দায়িত্ব যেমন বই বাড়িতে নিয়ে ঠিক মতো সেই বইটা ফেরত দেওয়া। ঠিক আছে। আর বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে অনেকে, যেমন যেমন এখানে আমরা যদি দেখি এই পয়েন্টের মধ্যে আমরা, যেমন পাতা, যেমন অনেক পাঠক রয়েছে যেমন বইয়ের পাতা কেটে নেয়, গ্রন্থ লুকিয়ে রাখে, সময় সীমা অতিক্রম করে গেলে প্রশ্ন রেখে দেওয়ার মতো কাজগুলো থেকে পাঠকদের বিরত থাকা, এগুলো কাজ যাতে না হয় সেগুলো পাঠকদের দায়িত্ব। ঠিক আছে। তারপরে তৃতীয় সূত্র, প্রত্যেক পাঠক বইয়েরই থাকবে পাঠক। দেখো, প্রত্যেক বইয়েরই থাকবে পাঠক। এর মধ্যে যেমন ওপেন অ্যাক্সেস সিস্টেম, একটু আগে কিন্তু আমরা প্রথম সূত্রতেও আমরা পড়েছিলাম ওপেন অ্যাক্সেস। ঠিক আছে। সেটাই এখানে ব্যাখ্যা করা আছে, ওপেন অ্যাক্সেস সিস্টেম। তাকের বিন্যাস, তাকের বিন্যাস মানে র্যাক, আমরা যেমন বিভিন্ন লাইব্রেরিতে বড় বড় র্যাক থাকে যেখানে বই রাখা থাকে। ঠিক আছে। সেই র্যাকের কথা বলা হয়েছে, যেমন বইগুলোকে আমরা কিভাবে সাজাবো। ঠিক আছে। যখন আমরা বাংলা বইকে সাজাবো ঠিক মতো অনেক ধরনের, মানে সেখানে শুধুমাত্র বিষয়ভিত্তিক সাজানো। ঠিক আছে। বইগুলোকে বিষয়ভিত্তিক করে সাজানো, সেটাই তাকের বিন্যাস। যেমন ক্যাটালগ, মানে ক্যাটালগ আমরা তো ক্যাটালগ করেছি, এখনো করছি আমরা। ঠিক আছে। ক্যাটালগ বলতে আমরা বুঝি যে বিভিন্ন ধরনের নম্বরিং সিস্টেম থাকে বইতে। ঠিক আছে। সেই নম্বর হিসাবে বইগুলোকে সাজানো সারিবদ্ধভাবে। রেফারেন্স সার্ভিস রয়েছে, বিভিন্ন ধরনের রেফারেন্স রয়েছে, প্রচার করা, এটা একটু আগে আমরা পড়েছিলাম, মানে প্রথম সূত্রেই পড়েছিলাম আমরা বই ব্যাপারের জন্য, সেখানে প্রচার কথাটাও রয়েছে। গ্রন্থ নির্বাচন, পাঠকের সময় বাঁচান, মানে পাঠক যাতে গ্রন্থাগারে পড়ার সময় কিভাবে সময় বাঁচাবে। ঠিক আছে। যাতে বই খুঁজেই তাদের জন্য সময় নষ্ট না হয়, মানে যেটা বই পাঠকের পছন্দ সেই বইটা যেন তাড়াতাড়ির মধ্যে খুঁজে পেতে পারে, সেটার জন্য কি কি দরকার সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে। ওপেন অ্যাক্সেস, যেমন শ্রেণী বিভাজন, ক্যাটালগ প্রস্তুতি, যদি বইগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে তাহলে পাঠকরা কম সময় খুঁজে পাবে। ওপেন অ্যাক্সেস একটু আগে বললাম, ওই একই জিনিস এখানে বলা আছে। চার্জিং সিস্টেম, এই যে এই 5 নম্বর, এটা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। আমরা 4টি সূত্র দেখলাম। এই এবারের জন্য গ্রন্থাগার এক ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান খুবই ইম্পর্টেন্ট এবারে পরীক্ষায়। তাহলে এটা একটু ভালো করে পড়বে। যেমন গ্রন্থ সংগ্রহ, আমরা কিভাবে গ্রন্থকে সংগ্রহ করব। ঠিক আছে। তার পাঠক, পাঠক দেওয়া আছে, পাঠক পড়ে নেবে, এগুলো আর পড়ার কিছু নেই। তা কর্মী, শ্রেণী বিভাজন, ক্যাটালগ, ভবিষ্যতের জন্য ব্যবস্থা করতে হবে, এগুলো দেওয়া আছে। আর এবার এই ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। ডকুমেন্টেশনটা একটু পড়বে। আগের বার যেহেতু 5টি সূত্র চলে এসেছে, এবার কিন্তু 5 সূত্রের দৃষ্টিভঙ্গি ডকুমেন্টেশনটা কি ঠিক একটু পড়ে নেবে। ঠিক আছে। কনক্লুশন, কনক্লুশন নিজের মতো করে লিখবে, সেটা এখানে যা লেখা আছে সেটাই লিখতে হবে, এরকম কোনো মানে নেই। এই হলো গ্রন্থাগার ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান, খুবই ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। পরের প্রশ্নে চলে যাচ্ছে। পরের প্রশ্ন আমরা যদি দেখি, তাহলে একটা আমরা 18 নম্বরের প্রশ্ন জানলাম। ঠিক আছে।
আরেকটা প্রশ্ন, যেমন এই 3 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, ঠিক আছে? ইনফিনিট নেট অ্যান্ড ডেল নেট খুবই ইম্পর্টেন্ট। দেখো বাংলায় কি বলা আছে, ভারতবর্ষের গ্রন্থাগার নেটওয়ার্ক সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন। ঠিক আছে, ইনফিনিট নেট ডেল নেট দ্বারা পরিচালিত কম্পিউটার ভিত্তিক গ্রন্থাগার নেটওয়ার্কের বর্ণনা দিন। এই প্রশ্নটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটা, আমরা বেশি চলে গেলাম। তোমরা শুনতে পাচ্ছ তো সকলে? ঠিক আছে, আমি কমন কমন প্রশ্নগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, যে এগুলো পড়ে এগুলো একটু বেশি জোর দেবে, ঠিক আছে, যেগুলো কমন বেশি। যেমন এই 3 নম্বর প্রশ্নটা, ইনফিনিট নেট ডেল নেট, ভারতবর্ষে গ্রন্থাগার নেটওয়ার্ক সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন। ইনফিনিট নেট ডেল নেট দ্বারা পরিচালিত কম্পিউটার ভিত্তিক গ্রন্থাগার নেটওয়ার্কের বর্ণনা দিন। তাহলে ভারতে কম্পিউটার নির্ভর গ্রন্থাগার নেটওয়ার্কের বর্ণনা দিতে বলেছে। তাহলে ভারতের মতো বিশাল দেশে কোনো কেন্দ্রীভূত গ্রন্থের ব্যবস্থা করা অত্যন্ত কঠিন। 1974 সাল থেকে অবশ্য আইএনএসডিওসি বিদেশি পত্রপত্রিকায় সংগ্রহের এক কেন্দ্রীভূত পদ্ধতি চালু করেছেন। কি কি পদ্ধতি চালু করেছেন সেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে। ইনফিনিট নেট খুবই সহজ নোট এটা। ইনফিনিট নেটের দেখো, ইনফিনিট নেটটা তথ্য বিস্ফোরণ ও মূল্য বৃদ্ধির হবে, ঠিক আছে, মূল্য বৃদ্ধির দ্বিমুখী আক্রমণের কথা মাথায় রেখে ইউজিসি 1991 সালে এপ্রিল মাসে ইন্টার এজেন্সি ওয়ার্কিং গ্রুপ ফর ডেভেলপমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক, যা ইনফিনিট নেট নামে পরিচিত, এর কার্যালয় কোথায় অবস্থিত? আহমেদাবাদে। বিশ্ববিদ্যালয়, মর্যাদাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় স্তরে, ঠিক আছে, জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইউজিসি তথ্যকেন্দ্র, গবেষণা সংস্থা, কলেজগুলির গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রগুলির যোগাযোগ স্থাপনের জন্য ইনফিনিট নেট একটি কম্পিউটার যোগাযোগ নেটওয়ার্ক। ঠিক আছে, মানে কি কারণে যে এটা ব্যবহার করা হচ্ছে, এখানে সমস্ত দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়, মর্যাদাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ইউজিসি তথ্যকেন্দ্র, অর্থাৎ তথ্যকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনফিনিট নেট। ঠিক আছে, এটা কোথায় কোথায় ব্যবস্থা রয়েছে, যেমন কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন কলেজ তথ্যকেন্দ্র ব্যবহার করা হয়, বিশ্ববিদ্যালয়, এগুলোতে ব্যবহার করা হয়। এখন এর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আধুনিকরণ, তথ্য প্রযুক্তির বিকাশ ও তার ফলে ব্যবহারকারীদের কাছে দ্রুত তথ্য পরিষেবা পৌঁছে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারগুলিকে তাদের কাজকর্ম কম্পিউটার ভিত্তিক করে তুলতে ইনফিনিট নেটের মতো নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে অনুপ্রাণিত করে। এবং এখানে দেওয়া আছে কত আর্থিক সংস্থান দেওয়া হয়েছে। এখন এখানে যেমন ইনফিনিট নেটের কি কি উদ্দেশ্য রয়েছে, ঠিক আছে, যেমন উদ্দেশ্য কি, যেমন একটি নেটওয়ার্ক তৈরি করা, ঠিক আছে, গ্রন্থাগারগুলির মধ্যে সংযোগ স্থাপন করা, গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ রাখা প্রয়োজন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, টেক্সট বই থেকে পড়তে পারো। তারপর ডিজিটাল ফুল টেক্সট, আমরা যদি এটা হয়েছে, আর একটু ওয়েট করো, একটু জাস্ট ওয়েট।
হ্যাঁ, তোমরা বইও ব্যবহার করতে পারো, মানে যেটা খুশি, মানে মেন কথা লিখলেই হলো, ঠিক আছে? বুঝে বানিয়ে লিখবি, সেটা কোনো অসুবিধা নেই। একটু ওয়েট করে, জাস্ট এটা হ্যান্ড রাইটিং নোটও রয়েছে। ভুলে গেলাম। ইনফ্লিপটা আরেকটু ভালো করে দেওয়া আছে। দেখো, ইনফ্লিপটা এবারের জন্য খুবই কমন। একটু জাস্ট ওয়েট ওয়েট করো, আমি বলে দিচ্ছি কিভাবে লিখতে হবে। এটা একটু কাজে লাগবে। নেটটা একটু স্লো চলছে।
তাহলে আমরা এটা করতে পারি, এটাও একটু ভালো নোট। ঠিক আছে, দেখো ইনফিনিট নেট প্রিন্ট করে নিচ্ছি। একটু ওয়েট করো, জাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, শুরু করছি। দেখো, ইনফিনিট নেট কি? পরীক্ষায় কিন্তু ইনফিনিট নেট বড় প্রশ্ন আসবে, একসাথে দুটো প্রশ্ন জয়েন করে দেবে। যেমন এখানে বলা আছে যে রাষ্ট্র চায় সকল নাগরিক যাতে গ্রন্থাগারের পরিষেবা পাওয়া যায়, তাই সকল নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য গ্রন্থাগার নেটওয়ার্ক কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি উদ্দেশ্য, ইনফিনিটের কি কি উদ্দেশ্য রয়েছে, এবং গ্রন্থাগারগুলির মধ্যে সংযোগ স্থাপন করা। ঠিক আছে, আমরা যদি দেখি ইনফিনিটের লক্ষ্য উদ্দেশ্য হলো আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে দেশব্যাপী একটি দ্রুতগতি নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও সমন্বয় করা, যা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সংযোগ স্থাপন করবে। ঠিক আছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ, গ্রন্থাগারগুলির মধ্যে সংযোগ স্থাপন করা। মানে প্রত্যেকটা দেশ, মানে বিশ্বব্যাপীও এটা হতে পারে। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সংযোগ স্থাপন হতে পারে। তথ্য ফরম্যাটের নাগাল পাওয়া। ঠিক আছে, তথ্য ফরম্যাটে নাগাল পাওয়া, এখানে কি বলা আছে, যেমন আধুনিক নেটওয়ার্কিং ব্যবস্থায় তথ্য ফরম্যাটের নাগাল পাওয়া যায়। যেমন, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? একটু নেটওয়ার্ক স্লো ছিল। দেখো, তথ্য ফরম্যাটের নাগাল পাওয়া যায়, তাহলে এখানে তথ্য ফরম্যাটের কি নাগাল পাওয়া যায়, যেমন আধুনিক নেটওয়ার্ক ব্যবস্থায় তথ্য ফরম্যাটের নাগাল পাওয়া যায়। যেগুলির সাহায্যে তথ্য ফরম্যাটে নাগাল পাওয়া যায় তা হলো যেমন শব্দ, ইমেজ, গ্রাফিক্স ইত্যাদি। সব এগুলো কম্পিউটারে আমরা দেখতে পাই। ঠিক আছে, দেখো তারপরে কি বলা আছে, 3 নম্বর পয়েন্ট, আমরা যোগাযোগ ব্যবস্থা বাড়ানো। ঠিক আছে, যেমন ফিলিপনেটের আরেকটা উদ্দেশ্য হলো যোগাযোগ ব্যবস্থা বাড়ানো। ঠিক আছে, পরীক্ষা কিন্তু বলে দেয়, উল্লেখ করে দেয় কিন্তু ইনফিলিপনেটের উদ্দেশ্য এবং কার্যাবলীগুলি কি কি রয়েছে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন আসতেই পারে, অথবা বড় প্রশ্ন আসে ইনফিলিপনেট সম্পর্কে যা জানো একদম ব্যাখ্যা করো। যোগাযোগ ব্যবস্থা বাড়ানো, ইনফিলিপনেটের সাহায্যে আমরা যোগাযোগ ব্যবস্থা বাড়ানো হয় বিভিন্ন লাইব্রেরির মধ্যে। ঠিক আছে, দেখে বই যখন পড়বে, বইতে এরকম পয়েন্ট করে পাবে না। ঠিক আছে,
তারপর আমরা কার্যাবলীর মধ্যে যদি দেখি কি কি কাজ করে থাকে ইনফিনিট নেট, যেমন ডেটাকে ডিজিটাল করা, ঠিক আছে। ইনফিনিট সকল ডেটাবেসকে ডিজিটাল করার চেষ্টা করেছে। সংযোগ ক্ষমতা বৃদ্ধি, আমরা যদি দেখি ইনফিনিটের স্বয়ংক্রিয় পদ্ধতি ও নেটওয়ার্ক চালু করা এবং কম্পিউটারে মানে কি কি ইনফিনিট কি কি কাজ করে, যেমন স্বয়ংক্রিয় পদ্ধতি ও নেটওয়ার্ক চালু করা, কম্পিউটার ও সফটওয়্যারের ক্রয় করা, টেলিফোন লাইন ও ইন্টারনেটের পরিষেবার মাধ্যমে নেটওয়ার্কিং ও সংযোগ ক্ষমতা বৃদ্ধি করার জন্য 142টি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রত্যেকটিতে 2.5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে, ঠিক আছে। অনলাইনে পাওয়া যায়, যেমন ইনফিনিট ডেটাবেসের অন্তর্ভুক্ত সিরিয়াল গবেষণা গ্রন্থ প্রকল্পগুলিকে সবই অনলাইনে পাওয়া সম্ভব হয়েছে। তারপরে আমরা যদি দেখি বিজ্ঞান বিষয়ক পত্রিকার মধ্যে বিভিন্ন ধরনের পত্রিকা, যেমন জীববিদ্যা, পদার্থবিদ্যা, জার্নাল, জার্নাল অর্থাৎ ইন্টারনেটে যে জার্নালগুলো পাওয়া যায়, ঠিক আছে, সবই ইনফিনিট নেটের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা হলো ইনফিনিট নেটের যদি প্রশ্ন আসে তখন আমরা এইভাবে ব্যাখ্যা করব। আমরা যদি এখন এই নোটটা দেখি ইনফিনিট নেটের, যেটা তোমরা দেখবে বইটার মধ্যে পাবে, একই জিনিস পাবে, ঠিক আছে। এই যে যখন তোমরা এখান থেকে একটু আলোচনা করে তারপরে সেই উদ্দেশ্যগুলো একটু পয়েন্ট করে ব্যাখ্যা করবে, এইরকম করে পরীক্ষার সময় পয়েন্ট করে ব্যাখ্যা করবে, ঠিক আছে। উদ্দেশ্য 3টে পয়েন্ট, আর এদিকে কার্যাবলীর মধ্যে কিছু পয়েন্ট রয়েছে, ঠিক আছে। দেখবে তোমরা বইটা যদি বের করো, বইটার মধ্যে কত পৃষ্ঠা পাবে বলে দিচ্ছি। ইনফিনিট নেট কোথায় পাবে, তোমাদের কাছে সকলের কাছে বই আছে তো স্টাডি সেন্টারে? হ্যাঁ, 149 পেয়ে যাবে। দেখো বইটার মধ্যে এইরকমই বলা আছে, প্রায় একই রকম দেখতে, এইরকম ঢালাও লেখাই আছে, ঠিক আছে। বইটা ফলো করবে। হ্যাঁ, এই পয়েন্টগুলো এগুলো পয়েন্ট করে ওখানে লিখে রাখবে, দেখবে বইটার মধ্যে পড়েও কিন্তু নিজেও পয়েন্ট করতে পারবে, ঠিক আছে। দেখবে ওর ভিতরে পয়েন্ট নিজে তৈরি করতে পারবে। তার আগে তোমরা একটু মানে সংক্ষেপে ইন্ট্রোডাকশন লিখবে, ইনফিনিট সম্পর্কে একটু লিখবে, এই পর্যন্ত একটু লিখবে, মানে এটা কোথায় ঘটেছিল, যেমন এখানে কার্যালয় কোথায় ছিল, ঠিক আছে, সেটা আগে লিখবে। লেখার পর তারপরে উদ্দেশ্য কার্যাবলী একটু পয়েন্ট করে ব্যাখ্যা করবে, মানে কিছুটা আগে লিখবে ইনফিনিট সম্পর্কে। নেটওয়ার্ক এত স্লো চলছে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? দাঁড়াও, স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? তারা একটু নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, তো এখানে ওয়াইফাইটা প্রচন্ড স্লো চলছে। এখন দেখতে পাবে। এখন আশা করি দেখতে পাচ্ছ। দেখো তাহলে ইনফিনিট নেট সম্পর্কে যদি প্রশ্ন আসে আশা করি পারবে। দেখো ইনফিনিট নেট খুবই সহজ। দেখো বইটার মধ্যে দেখবে একটু সংক্ষেপে আলোচনা করা আছে, অথবা একটু ডিটেলসে আলোচনা করা আছে, এটা তোমরা একটু পয়েন্ট করে ব্যাখ্যা করবে, কিছুই না। তাহলে আমরা ইনফিনিট নেট সম্পর্কে জানলাম। যদি ইনফিনিট নেট সম্পর্কে দেখো প্রশ্নটা ভালো করে দেখো, পরীক্ষা কিন্তু এইভাবে প্রশ্ন আসবে। ইনফিনিট ওয়াইফাইটা প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে।
তাহলে আমরা ইনফিনিট নেট সম্পর্কে জানলাম, এখন আমরা ডিএল নেট সম্পর্কে জানব। দেখো আমরা এখন ডিএল নেট সম্পর্কে জানবো। দেখো ডিএল নেটে চলে যাচ্ছে, একটু ওয়েট করো জাস্ট। ইনফিনিট নেট, হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটারই প্রশ্নের অ্যান্সার দেখাচ্ছি। না না, নিজের মতো করে, নিজের মতো করে পয়েন্ট করে লিখবে। না না, পয়েন্ট করলে বেশি নম্বর, পয়েন্ট করলে বেশি নম্বর দিবে, ঠিক আছে। হুম হুম। দেখো ইনফিনিট নেট আসলে এইভাবে লিখবে, যেরকম আমি হ্যান্ড রাইটিং নোটটা দেখে নাও, ওই যে আমি স্ক্রিন শেয়ার করেছি। ঠিক আছে, প্রথমে ইনফিনিট নেট সম্পর্কে কি একটু আলোচনা করবে, তারপরে তার উদ্দেশ্য লিখবে আর কার্যাবলী লিখবে, আর হয়ে গেল, আর কিছু লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তার আজকে নেটওয়ার্কটা প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে। আমরা ডেল নেট দেখো এখানে কি বলা আছে, ভারতের কার্যকর প্রথম ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক। ঠিক আছে, ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক, ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে ভারতের 23টি বিভিন্ন প্রদেশে এবং অন্য 5টি দেশ থেকে প্রায় 300টি গ্রন্থাগার সদস্য আছে। ঠিক আছে, তবে এই গ্রন্থাগারগুলির মধ্যে নানা ধরনের জনগ্রন্থাগার, বিশেষ গ্রন্থাগার, সরকারি গ্রন্থাগার, দূতাবাস গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, নিউ গ্রন্থাগার, গবেষণা গ্রন্থাগার, এই সমস্ত গ্রন্থাগারগুলি এখানে যুক্ত রয়েছে। ঠিক আছে, এই টেলনেটের মধ্যে। তাহলে এটা আমরা শর্টকাটে প্রথমে দেখতে পারি কার্যকর কবে হয়েছিল, অনেকে প্রথম কার্যকরের নাম কি ছিল, ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক। এর ভারতের 23টি বিভিন্ন প্রদেশে এবং অন্য 5টি দেশ থেকে প্রায় 300টি গ্রন্থাগার সদস্য হিসাবে আছে, এতগুলো গ্রন্থাগার। ঠিক আছে, এই গ্রন্থগুলি নানা ধরনের, মানে কি কি কারা কারা অংশগ্রহণ করেছিল সেগুলো সব দেওয়া আছে এখানে। বর্তমানে ডেল নেটে 25টি ডেটাবেসের মাধ্যমে 10 লক্ষ নথি পেশ করা হয়। ঠিক আছে, 25টি ডেটাবেসের মাধ্যমে 10 লক্ষ নথি পেশ করা হয়। এটা একটু পড়তে হবে, এটুকু মনে রাখতে হবে আশা করি। তারপরে এর মধ্যে কি কি রয়েছে, সম্মিলিত ক্যাটালগ, সাম্প্রতিক পত্রপত্রিকার সম্মিলিত তালিকা, প্রবন্ধের সম্মিলিত ক্যাটালগ, বিশেষজ্ঞের উপযোগী ডেটাবেস, সিডি রম ডেটাবেস, এগুলো রয়েছে। ঠিক আছে, অনেকটা শর্টকাট, এটা বেশি বড় নেই। তারপরে কি, ডেটা নেটে অনলাইনে পরিষেবার মধ্যে রয়েছে দিল্লি সার্ভ হ্যাব, স্ক্রিন দেখা যাচ্ছে না? বাকিটা দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি গ্রন্থ সমালোচনা, তারপরে সাম্প্রতিক বিষয়, প্রকাশিত
প্রকাশিত দ্রব্য, ঠিক আছে, গ্রন্থ ইত্যাদি। টেলনেট আন্তঃগ্রন্থাগার লেনদেন, অনলাইন পরিষেবা ও ইমেলের সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে। কি কি সুবিধা দিয়ে থাকে এখানে দেওয়া আছে, যেমন গ্রন্থাগার লেনদেন, অনলাইন পরিষেবা, এগুলো সুবিধা দিয়ে থাকে। তাহলে এগুলো কার্যাবলীর মধ্যে পড়ছে, ঠিক আছে। তারা কি কি কাজ করে থাকে, এই যে গ্রন্থাগার লেনদেন, অনলাইন পরিষেবা ও ইমেলের সুবিধা, এগুলো কাজ করে থাকে। নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচি, বক্তৃতা, আলোচনা সভা, কর্মশালা ইত্যাদি পরিচালনা সংগঠিত করে, ঠিক আছে। তাই এই সমস্ত কিন্তু কার্যাবলীর মধ্যে আমরা যদি পয়েন্ট করি, আলাদাভাবে পয়েন্ট করতে পারি কার্যাবলী, ঠিক আছে। কার্যাবলী পয়েন্ট করে আমরা কিন্তু এগুলো ব্যাখ্যা করতে পারি, আলাদা করে পয়েন্ট করে লিখতে পারি 1 নম্বর 2 নম্বর দিয়ে। যেমন লেনদেন, অনলাইন পরিষেবা দিয়ে থাকে, ইমেলের সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এরপর প্রশিক্ষণ কর্মসূচি দিয়ে থাকে, বক্তৃতা, আলোচনা সভা, কর্মশালা ইত্যাদি। সদস্য গ্রন্থাগারণ, ক্যাটালগ, টেলনেট পশ্চাৎমুখী রূপান্তরে সাহায্য করে থাকে। তারপরে আবার দেওয়া আছে এখানে নেটওয়ার্ক ডেল ডস ও ডেল প্লাস নামে দুটি সফটওয়্যার তৈরি করেছে, ঠিক আছে। ডেল ডস ও ডেল প্লাস নামে দুটি সফটওয়্যার তৈরি করেছে। ইংরাজি ও বহুভাষিক লিপিকে কর্ম ব্যয়বহুল ও সহজে ব্যবহারযোগ্য মার্ক নথি সৃষ্টিতে এগুলি কাজে লাগে, ঠিক আছে। এটা একটু পড়তে হবে, কারণ এটা এই দুটো প্রশ্নই কিন্তু কমন, ইনফিনিট নেট আর ডেল নেট এবারের জন্য, ঠিক আছে। আর এখান থেকে পড়ে নিজেরা পয়েন্ট করতে পারো, কার্যাবলী পয়েন্ট করলে, আর এদিকে মানে কি কি রয়েছে একটু শর্টকাটে লিখলে, কতজন সদস্য রয়েছে এবং কারা কারা যুক্ত ছিলেন, কোন কোন গ্রন্থাগারগুলো যুক্ত ছিলেন, এগুলো একটু পয়েন্ট করে তারপরে কার্যাবলী একটু পয়েন্ট করে লিখবে। তাহলে দুটো একসাথে উপসংহার লিখবে পরে। তাহলে এটা হলো 2 নম্বর প্রশ্ন গেল। তারপরে আমি অপশন 4টে অপশন পাবে। হ্যাঁ হ্যাঁ 4টে। দেখো প্রশ্নটা, আগের ইয়ারে প্রশ্নটা দেখাচ্ছি কি এসেছিল, তাহলে একটু বুঝতে পারবে। এটা আবার কোথায় আসলাম, প্রশ্নগুলো খুঁজে পাচ্ছি না। এখান থেকে যে কোনো একটা ইয়ারে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে, প্রশ্নের ধরনটা বুঝতে পারবে। দেখো আমরা প্রশ্ন কিরকম থাকে, পেপার 1 যেমন, আমি প্রশ্নটা যদি দেখি, দেখো গ্রুপ এ থেকে টোটাল কিন্তু 4টে প্রশ্ন থাকে, ঠিক আছে। একে 1 2, তারপরে এখানে 3 4, ঠিক আছে। 4টের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্ন কমন পেয়ে যাবে, দেখবে সব প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা লিখবে এরকম হবে, ঠিক আছে। 1 2 3 4। তারপরে আমরা যদি গ্রুপ বি, হ্যাঁ বলো হ্যাঁ সর্বনিম্ন 18-র মধ্যে, 18-র মধ্যে ভালোই পাবে প্রায়, 18-র মধ্যে। দেখো হ্যাঁ সেটা ভালো, অনেক কি, মানে তুমি যত পেজ বাড়াবে তত বেটার, মানে ভিতরে পয়েন্ট করবে, যত পয়েন্ট বাড়াতে পারো আর পেজ যত বাড়াতে পারো। 18 নম্বরের মতোই
18। হুম। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসবে। উম, পাশের থেকেও ভালো নম্বর পাবে, প্রায় 70% উপরে নম্বর পাবে যদি প্রত্যেকটা ঠিকঠাক করে মানে শুধু লিখে আসো। যদি ভালো লিখলে তো প্রায় 80%-এর উপরে নম্বর পাবে। যদি প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসো, প্রায় পাশের থেকেও প্রায় অনেক নম্বর পাবে। অ্যাটেন্ড করে আসবে মানে কিছু হলেও তো আইডিয়া থাকবে, গ্রন্থাগার মানে কিছু হলেও আইডিয়া থাকবে। ঠিক আছে, গ্রন্থাগার রিলেটেড তোমার মানে দেখবে, দেখবে যে এখানে একবার ইনফ্লিপনেট সম্পর্কে চলে এসেছে, কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। হুম, হুম, হুম। না, কোনো ভুল হবে না। পয়েন্ট নিজে তৈরি করলেও সেটা আরো বেশি ভালো হবে। যে টিচার খাতা দেখবে তিনি খালি মানে ভিতরে না পড়েও কিন্তু নম্বর দিয়ে দেয়, শুধু পয়েন্ট দেখে নম্বর দেয়। ঠিক আছে। আর কোনো কোনো টিচার আছে কোনো একটা প্রশ্ন দেখলো আর কত পৃষ্ঠা লিখছে, পেজ দেখবে আর নম্বর বসায়। কোনো কোনো টিচার এরকমও আছে, কোনো ভিতরে মানে লেখা পড়ে না, এত লেখা পড়ার সময় থাকে না, শুধু প্রশ্ন নম্বর দেখে আর কয় পাতা লিখেছে, অনেক লিখেছে নম্বর দিয়ে দিল, একটা আইডিয়া করে নম্বর দিয়ে দেয় এরকম। সেজন্য সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করে আসবে, কোনো প্রশ্ন ছাড়বে না যে এটা পাচ্ছি না, কমন পড়েনি, একদম লিখে আসবো না, এরকম যাতে না হয়। ওটা সম্বন্ধে একটু কিছু হলেও তো অন্তত আইডিয়া থাকবে। ঠিক আছে, সেটাই লিখে আসবে, যা আইডিয়া হচ্ছে সেটাই। হুম। হ্যাঁ, এখন প্রশ্ন আমি দেখো, তুমি একদিনও দুদিনও দিতে পারো, 3 দিনও দিতে পারো, একদিনেই দেওয়া যাবে যদি অ্যান্সার পেয়ে যাও সমস্ত প্রশ্নে। ঠিক আছে। হুম। প্রায় তারপরে আবার ডেট দিবে। এখন তাড়াতাড়ির মধ্যে আশা করি, যেহেতু অনেক সময় তো চলে গেল, এখন আশা করি তাড়াতাড়ির মধ্যে দিয়ে দেবে। যেমন, যেমন আগের ইয়ারে ছিল, যেমন 2022-এ, যেমন 2022-এ যারা এক্সাম দিয়েছিল তাদের ডিসেম্বরের মধ্যেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছিল। ঠিক আছে। তারপরে অনেক দিন গ্যাপ ছিল মাঝপথে, তারপরে হয়েছিল থিওরি পরীক্ষা। ঠিক আছে, ডিসেম্বরের আগেই কিন্তু এক্সাম হয়ে গেছিল তাদের। হ্যাঁ, তাহলে তোমাদের অনেক পিছিয়ে গেছে এখন ইউনিভার্সিটি যেরকম। হ্যাঁ, জুন মাসে। এখন ইউনিভার্সিটি যেরকম ডিসিশন নেবে সেরকম ভাবে তোমাদের, যদি এখন অ্যাসাইনমেন্ট হওয়ার পরই কয়দিন পরই ডেট ঘোষণা করে দিলে সেখান থেকে এক্সাম শুরু হয়ে যাবে। ঠিক আছে। তাছাড়া তোমরা গ্যাপ পাবে, 7 দিন করে সময় পাবে, 7 দিন। হ্যাঁ, 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 প্রত্যেক সানডে হয়, 2 মাস ধরে এক্সাম হবে। 6টা পেপার, 6 দিন, 6টা রবিবার। হ্যাঁ, বলো। শুনতে পেলাম না, আবার বলো। এখন 1-2 মাসে, 1 মাসের মধ্যে হয়ে যেতে পারে। ঠিক আছে। অ্যাসাইনমেন্ট হওয়ার 1 মাস পরও ডেট দিয়ে দিতে পারে ইউনিভার্সিটি। ঠিক আছে। এখন আগের মতো সেরকম সিস্টেম নাও থাকতে পারে। হ্যাঁ, প্র্যাকটিক্যালের সময় পাবে, 2 মাস, 1 মাস সময় পাবে। লিখে না, অনলাইনে এক্সাম দিবে, দেখবে ওখানে নোটিশটা পাঠিয়ে দিয়েছি পুরো ডিটেলস। অ্যাসাইনমেন্ট খুবই সহজ, সেটা দেখে দেখে পরীক্ষা দেবে। হুম। হ্যাঁ, হ্যাঁ, 1 মাসের গ্যাপ থাকবে। হ্যাঁ, ঠিক। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, 1 মাসের গ্যাপ থাকবে। আশা করি গ্যাপ পেয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, থিওরি পরীক্ষা 1-2 মাসের। হ্যাঁ, সেটাই হয়, সেটাই এতদিন হয়ে এসেছে। ঠিক আছে।
হ্যাঁ, তারপরে এক্সাম দিবে। যখন প্রশ্ন সেন্ড করব তখন থেকেই শুরু করে দিতে পারো এক্সাম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ টাইপ এক্সাম হবে, দেখবে এ বি সি ডি কোনো অপশন, এ বি সি এ একটা প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে এ বি চারটা প্রশ্ন পাবে, চারটার মধ্যে যেটা ঠিক সেটাতে অ্যান্সার দিতে হবে। যেমন তোমরা কোথাও যদি এমসিকিউ টাইপ পরীক্ষা দিলে বুঝতে পারবে। যেমন তোমরা যদি নেট সেট অথবা তোমরা যদি কোনো এক্সাম দিয়ে আসো, ওমার শিট ফিল আপ করলে যেরকম চারটে অপশন থাকে না, চারটের মধ্যে যে কোনো একটা ঠিক বেছে নিতে হয়, সেখানেও টিক চিহ্ন দিয়ে বাঁচতে হবে অনলাইনে। হুম হুম, অবজেক্টিভ প্রশ্ন থাকবে। হুম, চারটের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে, আর সেটা সঠিক অ্যান্সারটাই আমি বলে দেবো যে এটার এটা হবে অ্যান্সার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। ঠিক। ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা থিওরি পরীক্ষার জন্য পড়াশোনা করো, আর এদিকে প্র্যাকটিক্যালটা প্র্যাকটিস করো, সেটা এগুলো দেখে দেখে দেবে, এগুলো কারো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, মেন সমস্যা হবে তোমাদের যখন এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে, সেটা সেটার জন্য প্রিপারেশন নাও ভালো করে। তাহলে আমরা হ্যাঁ, ইনফিনিট আমরা ডিএলনেট সম্পর্কে জানলাম। এখন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আগে প্রশ্নে চলে যাচ্ছি, কি কি প্রশ্ন আছে। তাহলে আমি দুটো প্রশ্ন কমন পেলাম, কমন বলে দিলাম। তাহলে এই প্রশ্নটাও এবার কমন। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন বিষয়ে এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন উদ্দেশ্য কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন, খুবই ইম্পর্টেন্ট এবার। তারপরে এবার এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথম 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, তোমাদের যে নোটটা দিয়েছি সেটা তোমরা বইতেও পেয়ে যাবে, তাছাড়া আমার সেই পিডিএফটা ফলো করতে পারো। তার সাথে সাথে আমি হ্যান্ড রাইটিং নোটটা দিয়ে পড়াচ্ছি, কারণ এখানে ভালো করে দেওয়া আছে। দেখো, ইনফিনিট নেট যেরকম ছিল, আমরা উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করেছিলাম, এখানেও সেম আমরা উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করবো। দেখো, রাজা রামমোহন রায় গ্রন্থাগার ফাউন্ডেশন। ঠিক আছে। দেখো, রাজা রামমোহন রায় দ্বিশতবার্ষিকী উপলক্ষে 1972 সালে ভারত সরকার রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। 1972 সালে আন্তর্জাতিক পুস্তক বর্ষ হিসাবে ঘোষিত হয়। তাহলে এর উদ্দেশ্য কি কি রয়েছে? তবে এর উদ্দেশ্য রয়েছে, সর্বপ্রথম আমরা যদি দেখি উদ্দেশ্য, গ্রন্থাগারে প্রসার ঘটানো। ঠিক আছে। দেখো, তোমরা যদি বই বের করো, বইয়ের মধ্যে তোমার কত পৃষ্ঠা পাবে বলে দিচ্ছি। তোমাদের কাছে সকলের কাছে বই আসে, আশা করি। বইটা বলে দিচ্ছি, পেজ নাম্বারটা বলে দিচ্ছি। হ্যাঁ, 177। তাহলে সকালে 177 বের করো, দেখবে সেখানে তোমরা পেয়ে যাবে। সেখানে দেখবে পয়েন্ট করে লেখা নেই, কিন্তু বিষয়টাই একই। ঠিক আছে, ওখানে শুধু ঢালাও বর্ণনা করা আছে। আমরা দেখি সেখানে কিন্তু বলাও আছে যে উদ্দেশ্য বলে পয়েন্ট, উদ্দেশ্য বলা আছে, উদ্দেশ্যগুলো দেখবি লেখা আছে সেখানে কিছু। তো গ্রন্থাগারে প্রসার ঘটানো, রাজারামমোহন লাইব্রেরি ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো গ্রন্থাগারে প্রসার ঘটানো। ওই একই জিনিস কিন্তু একটু বড় করে পেঁচিয়ে লেগেছে। ঠিক আছে, মানে এটাকে একটু নিজের ভাষায় লিখে একটু বড় করেছে, আর কিছুই নয়। ঠিক আছে, যাতে মানে পরীক্ষা খাতায় এইভাবেই বড় করতে হবে, যাতে পেজ বাড়ানো যায়। ঠিক আছে, গ্রন্থাগারে প্রসার ঘটলে মানুষ স্বশিক্ষিত হয়ে উঠবে নিজে থেকেই। তাহলে এটা একটু নিজে একটু আর একটু বড় বানিয়ে দিয়েছে। সেটা তোমরাও করতে পারো নিজের মতো করে। গ্রন্থাগারে কি কি কারণে প্রসার ঘটানো, যাতে আমরা প্রচার কেন করি, যাতে গ্রন্থাগারে সকলে জানতে পারে সেখানে গ্রন্থাগার রয়েছে। ঠিক আছে, তার মানুষ সেখানে যদি এমন জায়গায় গ্রন্থাগার আছে কেউ যদি নাই জানে, তাহলে তো তাহলে গ্রন্থাগার তো সারাক্ষণ কেউ বই পড়তে আসবে না সেখানে। ঠিক আছে, মানে প্রচার যত বৃদ্ধি পাবে তত লোকজন সেখানে এসে ভিড় জমাবে, সেটাই এখানে বলা আছে, গ্রন্থাগারে প্রচার করা।
তারপরে সারা দেশে পরিষেবা দেওয়া, ঠিক আছে। আমরা সারা দেশে পরিষেবা দেওয়া, যেমন কি বলা আছে, রাজারামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ঠিক আছে, সারা ভারতবর্ষে এই প্রতিষ্ঠা হিসাবে পরিষেবা দিয়ে থাকে, ঠিক আছে। তো সারা দেশে পরিষেবা দেওয়া, এর মধ্যেই দেখো এই পয়েন্টটা দিয়ে কীভাবে বানিয়েছে, তোমরা এইভাবে নিজের মতো করে বানিয়ে লিখতে পারো, কারণ এই পয়েন্টটা মনে রাখবে, সারা দেশে পরিষেবা দেওয়া। আর ভিতরে নিজের সারা দেশে কীভাবে পরিষেবা দেওয়া, নিজের মতো করে একটা সংক্ষেপে ধারণা দেবে। যথাযথ পরিষেবা দেওয়া, ওই একই জিনিস আবার বলেছে, যথাযথ পরিষেবা দেওয়া। এই ফাউন্ডেশনে পরিষেবা দিয়ে থাকে, যথাযথ পরিষেবা দিয়ে থাকে, ঠিক আছে। তা আগ্রহ বাড়ানো, তো এটা একটা পয়েন্ট করবে, আগ্রহ বাড়ানো। যেমন রাজারামমোহন রায় গ্রন্থাগার ফাউন্ডেশনে লাইব্রেরিতে পড়তে যাওয়ার জন্য সারা বছর বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে, যেমন পথযাত্রা, প্রচার ইত্যাদি, ঠিক আছে। দেখো প্রচার পয়েন্টটা কিন্তু আমরা একটু আগেই লিখেছি, আবার কিন্তু লেখার প্রয়োজন ছিল না, কিন্তু তাও পয়েন্ট করে লিখবে যাতে পেজ বাড়ানোর জন্য, কারণ অল্প লিখলে নম্বর কম দেবে, বেশি করে যত পয়েন্ট বাড়াবে তত নম্বর বেশি, ঠিক আছে। আগ্রহ বাড়ানো, আগ্রহ বাড়ানোর মধ্যে এইগুলো একটু পয়েন্ট করে দিয়েছে, মানে পথযাত্রা কিন্তু এই প্রচারের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তারপরে গ্রন্থাগারে সংরক্ষণ করা, গ্রন্থাগার কিভাবে সংরক্ষণ, যেমন বলা আছে, রাজারামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন গ্রন্থাগার বৃদ্ধি নয়, শুধু গ্রন্থাগারে বিভিন্ন দুমূল্য বই সংরক্ষণ করতে সাহায্য করে। দুমূল্য বলতে দুষ্মূল্য, যেগুলো বই পাওয়া যায় না সেই বইগুলো কিন্তু সেখানে সংরক্ষণ করে রাখা হয়। তাহলে আমরা উদ্দেশ্য জানলাম 5টা পয়েন্ট। তারপর কার্যাবলীর আমরা কয়েকটা পয়েন্ট বলবো, যেমন পুস্তক সরবরাহ, ঠিক আছে, এর কী কী কাজ করে থাকে রাজারামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। যেমন রাজারামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনে যেমন সারা বছর লাইব্রেরিতে, অর্থাৎ বিভিন্ন লাইব্রেরিতে পুস্তক সরবরাহ করে থাকে, ঠিক আছে। অর্থাৎ যত লাইব্রেরি রয়েছে সব লাইব্রেরিতে তারা বই সরবরাহ করে থাকে। গ্রন্থ নির্মাণে সাহায্য করা, দেখে শুধুমাত্র লাইব্রেরি পুস্তক সরবরাহ নয়, গ্রন্থ নির্মাণেও রাজারামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন সাহায্য করে থাকে, ঠিক আছে। তার মধ্যে পরে পয়েন্ট দেখি আমরা, যদি গ্রন্থাগারে আর্থিক সাহায্য, ঠিক আছে। এবার আর্থিক সাহায্য সবথেকে গুরুত্বপূর্ণ যে কোনো লাইব্রেরিতে, কারণ যত যেখানে যেরকম আর্থিক সাহায্য করে সেখানে সেরকম মানে বিভিন্ন দিক থেকে পরীক্ষা, গ্রন্থাগারে মানে বই কেনার থেকে শুরু করে, তারপরে বই রাখার জন্য বিভিন্ন সরঞ্জাম, এগুলো সব ক্ষেত্রে কিন্তু গ্রন্থাগারে খুবই গুরুত্বপূর্ণ। যেমন গ্রন্থাগারে প্রতিটি গ্রন্থাগারে বার্ষিক এককালীন 20,000 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে, এই টাকা তারা বই কেনার জন্য খরচ করতে পারবে। মানুষকে উৎসাহিত করা, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ কাজ, কারণ গ্রন্থাগার সমস্ত কিছু রয়েছে, যদি মানুষই যদি পড়তে না আসে তাহলে মানুষকে উৎসাহিত করা, এটা একটা গুরুত্বপূর্ণ, যে মানুষকে উৎসাহিত করার জন্য এই ফাউন্ডেশন বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি ও পথসভা ও প্রচার করে থাকে। একটু আগে কিন্তু সেটাই আবার এখানে একটু আগে আমরা উদ্দেশ্যের মধ্যে পড়লাম, ঠিক আছে, এটা এখানে আবার রিপিট করা হয়েছে। পুস্তক সংরক্ষণ, পুস্তক সংরক্ষণ যে বিভিন্ন দুমূল্য দুষ্প্রাপ্য বই সংরক্ষণ করে রেখে দেয়, এটা কিন্তু যেগুলো আমরা উদ্দেশ্যে পড়েছিলাম সেই পয়েন্টগুলোই কিন্তু আমরা আবার কার্যাবলীতে পড়ছি, ঠিক আছে। বই সংরক্ষণ করে রেখে দেয় এবং এই ফাউন্ডেশন যাতে মানুষের প্রয়োজন হলে সেটাকে ব্যবহার করতে পারে। স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, অর্থাৎ দক্ষতা বাড়ানো, যেমন বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। প্রশিক্ষণ, এটা একটা কার্যাবলী, দেখো অনেকে কিন্তু পয়েন্ট করতে পারবে। তো লাইব্রেরি বিভিন্ন কর্মীদের অনেক সময় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে রাজারামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এইগুলো হলো পয়েন্ট, এই পয়েন্টগুলো পরে তোমরা ব্যাখ্যা করবে। তারপরে যে গ্রন্থাগার আইনকে প্রয়োগের চেষ্টা করা, ঠিক আছে, রাজারামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন চেষ্টা করে যে গ্রন্থাগার আইনকে প্রয়োগ করার জন্য, ঠিক আছে। এটা হলো পয়েন্ট। দেখো এখন দেখো রাজারামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, আশা করি তোমাদের সহজই মনে হবে, কঠিন মনে হবে না। দেখো এখন দেখে তোমাদের কি মনে হচ্ছে, প্রশ্নটা সহজ না কঠিন? সহজ মনে হচ্ছে তো? যদি প্রশ্ন আসে রাজারামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনে, যদি 10 নম্বরের প্রশ্ন আসে তখন কিন্তু এইভাবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। দেখবে কোনো কোনো ইয়ারে দেখবে 10 নম্বরে পুরো রাজারামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনই তুলে দিয়েছে, ঠিক আছে। দেখবে তার সাথে কোনো প্রশ্ন জয়েন থাকতে পারে, আসলে এইভাবে বানিয়ে লিখবে। আমরা যদি এখন হ্যান্ডরাইটিং নোটটা যদি দেখি, দেখবে একই বিষয়, সেগুলো আর দেখার কিছু দরকার নেই, সেখানে একটু আলোচনা, সেখানে একটু পয়েন্ট করে লেখা নেই, এখানে পয়েন্ট করে বর্ণনা করা আছে। তোমাদের যদি তোমাদের এটাও পাঠিয়েছি, তার সাথে তোমাদের যদি হ্যান্ডরাইটিং নোট লাগে, যদি একটু তোমাদের পাঠিয়ে দিয়েছি, যারা অনেক আগে ক্লাস করেছে তাদের আশা করি হ্যান্ডরাইটিং নোট পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। দুটো একসাথে পাঠাচ্ছি না, কারণ তোমরা এটা পড়ে যদি বুঝতে না পারো তাহলে আমি সেটা পাঠাবো। যদি কারো প্রয়োজন পড়ে
এই মানে এই হ্যান্ডরাইটিং নোট বলবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যারা অনেক দিন আগে থেকে ক্লাস করছে তাদের আশা করি পাঠিয়ে দিয়েছি, দুই প্রকারের নোটই পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা আগে এটা ভালো করে পড়বে, এটা পড়ে তারপরে আমি সেটা পাঠাবো। তারপরে আমি পরের প্রশ্ন দেখি, যেমন রাজারামন্ডল লাইব্রেরি হয়ে গেল। এটা এবার কোন ইম্পর্টেন্ট, NSCAIR এর তথ্য সামগ্রিক পরিষেবার সম্পর্কে আলোচনা করে। এটা যেটা PDF দিয়েছি সেটাই পড়বে, সেটাতেই ভালো দেওয়া আছে, ঠিক আছে। আর সেটার জন্য তোমাদের বইটাই ফলো করতে পারো, বইটার মধ্যেই ভালো দেওয়া আছে, সেটার জন্য আর কোনো কিছু পড়তে হবে না। তো এবার কিন্তু ইউনেস্কোটা কমন আছে। দেখো এখানে এটা খুবই সহজ, তোমরা একাডেমিক লাইব্রেরি থেকে কিন্তু প্রশ্ন আসছে। একাডেমিক লাইব্রেরি বলতে আমরা সাধারণত, সেটা বলার পর আমি আগে এটা আলোচনা করি। দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখবে এখান থেকে কোনোবার দেখবে তিনটে ভাগে, একটা বিদ্যালয়, ঠিক আছে, স্কুল লাইব্রেরি, কলেজ আর মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, মহাবিদ্যালয় কলেজ একই, বিশ্ববিদ্যালয়, এই তিনটে দিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। কখনো বলে দেয় স্কুল লাইব্রেরি, কলেজ লাইব্রেরি আর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, এই তিনটে লাইব্রেরি এখানে তারা মানে কী কীভাবে তাদের স্কুল লাইব্রেরি গ্রন্থাগার কীরকম, আর কলেজ লাইব্রেরি গ্রন্থাগার কীরকম, বিশ্ববিদ্যালয় লাইব্রেরি গ্রন্থাগার কীরকম, সেখানে কী কী উদ্দেশ্য এবং কার্যাবলী, সেগুলি আলোচনা করতে হবে। স্কুল লাইব্রেরির উদ্দেশ্য কার্যাবলী, কলেজ লাইব্রেরির উদ্দেশ্য কার্যাবলী, বিশ্ববিদ্যালয় লাইব্রেরির উদ্দেশ্য কার্যাবলী, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, এটা থেকেও একটা না একটা প্রশ্ন দেবেই, হয় 7 নম্বরে দেবো অথবা 12 নম্বরের প্রশ্ন আসে এখান থেকে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো বিদ্যালয় লাইব্রেরি আমরা যদি দেখি, বিদ্যালয় লাইব্রেরিতে আমরা দেখো এগুলো একবার রিডিং পড়লে আশা করি বানিয়ে লিখতে পারে, খুবই সহজ। তোমাদের বইটা থাকে, বই যদি সামনে থাকে বইটার মধ্যেও ভালো মতো দেওয়া আছে, এই একই জিনিস এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। যেমন বিদ্যালয় লাইব্রেরির উদ্দেশ্য আমরা যদি দেখি, প্রাথমিক বিদ্যালয়ে গ্রন্থাগারের লক্ষ্য হলো বইয়ের প্রতি ভালোবাসা গড়ে তোলা, ঠিক আছে, বই পড়ার আগ্রহ সৃষ্টি করা। প্রথম প্রথম তো ছাত্রছাত্রীদের অনেক, যারা নতুন নতুন স্কুলে ভর্তি হতে আসে, তাদের সর্বপ্রথম তো বই পড়ার কিন্তু আগ্রহ তৈরি করা এবং বইয়ের প্রতি ভালোবাসা গড়ে তোলা, ঠিক আছে, এবং সৃষ্টি করে, এবং ধীরে ধীরে বই পড়ার অভ্যাস গড়ে তোলা হয়। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গ্রন্থাগার ছাত্রদের শিক্ষা লাভ ও শিক্ষকরা শিক্ষাদান করার মতো সব উপাদানের যোগান দিয়ে নিজেদের বৈশিষ্ট্য বজায় রাখে, ঠিক আছে। ওই আরও রয়েছে যেমন শুধুমাত্র পাঠ্য বিষয়ের পড়াই নয়, আনন্দের জন্য, সাধারণ জ্ঞান ও মনোরঞ্জনের জন্য পড়া দরকার হয় বই। যেমন অনেকে গল্প বই পড়ে, ঠিক আছে, সংগ্রহ, যেমন সেখানে কি কি সংগ্রহ করা হয় সেই স্কুলের লাইব্রেরিতে, বিদ্যালয় লাইব্রেরিতে, ঠিক আছে। যেমন প্রাথমিক বিদ্যালয় গ্রন্থাগারে বই ও অন্যান্য শিক্ষা ও পাঠদান সংগ্রহ সম্ভারের ভালো সংগ্রহ থাকা দরকার। সংগ্রহের ছবি, বই, মহাপুরুষ, বিদেশি রমণীদের জীবনী, ভ্রমণ কাহিনী, হাসির বই, ঠিক আছে, উপকথা, পশু পাখি সম্বন্ধেও বই থাকা উচিত, ঠিক আছে। অনেক ছোট ছোট বাচ্চাদের জন্য যে ধরনের বই থাকা দরকার। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তিনটার মধ্যে যে কোনো একটা দিবি। হ্যাঁ ঠিক, কখনো স্কুল লাইব্রেরি দিয়ে দিয়ে, কখনো বিদ্যালয় লাইব্রেরি, কখনো প্রশ্ন আসে কলেজ লাইব্রেরি। দেখবে প্রত্যেক ইয়ারই প্রশ্নগুলো ফলো করবে, দেখবে কোনোবার দেখবে স্কুল লাইব্রেরি, বিদ্যালয় লাইব্রেরি থেকে দিয়েছে, কোনোবার দেখবে কলেজ লাইব্রেরি থেকে দিয়েছে, কখনোবার দেখবে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে দিয়েছে, ঠিক আছে। একটা হলো পাবেই প্রশ্ন, দেখবে 12তে আসলে দেখবে সেটা 7 নম্বরে চলে এসেছে, দেখবে সেটা হলো 18 নম্বরে চলে এসেছে, অথবা তিনোটাই একসাথেও দিয়ে দিতে পারে 18 নম্বরে, ঠিক আছে। তারপরে দেখো এখানে যদি সহায়িকা, এগুলো তোমরা নিজেই মানে একবার রিডিং পড়লেই বানিয়ে লিখতে পারবে, যেমন কী কী দরকার নিচু ক্লাসে যারা
বিদ্যালয়ে যারা পড়াশোনা করে শিশুদের জন্য সাময়িক পত্রিকা, শ্রবণ দর্শন উপকরণ যেমন চলচ্চিত্র, ভিডিও ক্যাসেট, মডেল চার্ট, ফটোগ্রাফ, খেলনা, এগুলো সমস্ত গ্রন্থাগারে মানে সংগ্রহে থাকা দরকার। ঠিক আছে, তাছাড়া আরও কী কী দরকার, যেমন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য কী কী দরকার। ঠিক আছে, পাঠ্যপুস্তক বিপুল সম্ভার, জনপ্রিয় বিজ্ঞান, জীবনী, ভ্রমণ কাহিনী, খেলাধুলা সংক্রান্ত বই, অভিধান, বিশ্বকোষ, ইয়ারবুক, ডিরেক্টরি ইত্যাদির মতো প্রথাগত সাহায্যকারী গ্রন্থ। বাকিটা দেখতে পাচ্ছ, সাহায্যকারী গ্রন্থ, সাময়িক পত্র। দেখো তুমি একটু, হ্যাঁ ঠিক আছে, তোমার একটু নেটওয়ার্কের মানে প্রবলেম হচ্ছে আশা করি, সেজন্য বাকিটা দেখতে পাচ্ছে তো, সেজন্য বললাম। ঠিক আছে, দেখো শ্রবণ ও দর্শনের সামগ্রী, এই ধরনের আরও কিছু প্রচুর পরিমাণে সংগ্রহ থাকা দরকার। ঠিক আছে, দেখো এগুলো তোমরা নিজেই বানিয়ে লিখতে পারবে, এখানে যেরকম আছে সেরকম লিখতে হবে এরকম না, তোমরা সাধারণত বিদ্যালয়ে যেগুলো দেখো সেগুলো লিখে দিবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো কার্যাবলীর মধ্যে তারা কী কী কাজ করে থাকে বিদ্যালয় গ্রন্থাগার, ঠিক আছে, সেগুলো এখানে দেওয়া আছে। যেমন পাঠ্য বিষয় পরামর্শ, আগ্রহ সঞ্চার। ঠিক আছে, আগ্রহ সঞ্চার হবে, সঞ্চার ও বৃদ্ধি করার জন্য সর্ব ধরনের সামগ্রিক যোগান দেওয়া, নতুন আগ্রহ সৃষ্টি করা, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমরা যদি দেখি, যেমন সহায়ক পুস্তক ও ক্যাটালগের মাধ্যমে সংবাদ ও জ্ঞানের বিস্তার ঘটানো। আমরা যদি তারপরে যদি দেখি, বিদ্যালয় গ্রন্থাগার ছাত্রদের মধ্যে সাধারণভাবে পড়াশোনা অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে, শিক্ষা জীবনভর চলতে থাকে। বিদ্যালয় গ্রন্থাগার শিক্ষার্থী সারা জীবনের জন্য তৈরি করে দেয়। ঠিক আছে, বিদ্যালয় গ্রন্থাগার শিক্ষার্থীদের সারা জীবনের জন্য তৈরি করে দেয়। এটা করতে যদি গ্রন্থাগারের গুরুত্ব ভালোভাবে বুঝতে না পারে তাহলে একজন গ্রন্থাগারিকের পক্ষে এত সব করা সম্ভব নয়। তাহলে আমরা কি কি কাজ করে থাকি এগুলো একটু পয়েন্ট করেও তোমরা ব্যাখ্যা করতে পারো। তাহলে এই হলো বিদ্যালয় গ্রন্থাগার কার্যাবলী এবং উদ্দেশ্য এবং কি কি সংগ্রহ করে থাকে। ঠিক আছে, কি কি সংগ্রহ রয়েছে বিদ্যালয় গ্রন্থাগার। এরপর যদি আমরা দেখি কলেজ গ্রন্থাগার, মহাবিদ্যালয়, কলেজ আর মহাবিদ্যালয় গ্রন্থাগারে কি কি উদ্দেশ্য রয়েছে, কি কি কার্যাবলী রয়েছে। তো বিদ্যালয় থেকে কলেজ গ্রন্থাগার একটু বেশি হবে কার্যাবলী, একটু বেশি উদ্দেশ্য থাকবে। ঠিক আছে, যেমন এখানে সব মহাবিদ্যালয় গ্রন্থাগার প্রধান কাজ হলো এটাই করা উচিত যে সব ধরনের ব্যবহারকারী, গবেষণারত শিক্ষক থেকে শুরু করে নবাগত ছাত্র পর্যন্ত সকল রকমের বৈধ চাহিদা পূরণ করা। ঠিক আছে, এখানে আমরা যদি উদ্দেশ্য দেখি তাহলে বুঝতে পারবে। যেমন মহাবিদ্যালয় গ্রন্থাগার খুব ছাত্রদের বিভিন্ন বিষয় ভালোভাবে বুঝতে, উচ্চশিক্ষার প্রস্তুত হতে। উচ্চশিক্ষা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসবো তখন বিভিন্ন ধরনের বইগুলো সেখানেও কিন্তু আমরা পেয়ে যাই, যাতে উচ্চশিক্ষা যাতে আরও ভালোভাবে প্রিপারেশন হতে পারি। ঠিক আছে, উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হতে, ভবিষ্যৎ জীবনে অধিকতর দায়িত্ব বহন করতে সাহায্য করে। অর্থাৎ মহাবিদ্যালয় যদি ভালোভাবে ঠিক মতো সেই কোনো তথ্য ভালো মতো কিছু হলেও জানতে পারে তাহলে উচ্চ বিদ্যালয় যখন উচ্চ শিক্ষায় যখন যাবে তখন কিন্তু আরেকটু ডিটেলসে সেটা আয়ত্ত করতে পারে, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে গ্রন্থাগারের ব্যবহার বিধি সম্বন্ধে পরিচিত হয়, ক্যাটালগ, গ্রন্থপঞ্জি, সূচক, বই, অন্যান্য বস্তুর অবস্থান ইত্যাদি জানা ইত্যাদি অভিজ্ঞতার পর ছাত্ররা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে আত্মবিশ্বাসের সঙ্গে প্রবেশ করতে পারে। এইসব উদ্দেশ্য রয়েছে সংগ্রহ। ঠিক আছে, এখন কি কি সংগ্রহে থাকে সেই সব, যেমন এখানে তারা কি কি বই রাখে কলেজ গ্রন্থাগারগুলিতে, এগুলো একই বিষয়। যেমন এখানে ছাত্রদের জন্য কি কি বই রাখা হয়, এর সংগ্রহের মধ্যে পাঠ্যপুস্তক, অনুমোদিত পুস্তক, শিক্ষকদের জন্য উন্নত মানের বই, অনেক সংখ্যায় সহায়ককারী প্রশ্ন, উচ্চমানের সহায়কপত্র। ঠিক আছে, তারপর আমরা যদি মাইক্রো রেডিয়াস, দর্শন শ্রবণ যন্ত্র, ফটোকপি যন্ত্র, কম্পিউটার যুগে শিক্ষা নেওয়ার যন্ত্র, হার্ডওয়্যার চালানো, সেই সঙ্গে মেরামতির সুবিধা, সফটওয়্যার প্রয়োগ, ইন্টারনেট ফেস সফটওয়্যার, অন্তর্জাল সংযোগ ব্যবস্থা, এইসব সরঞ্জাম গ্রন্থাগারের সংগ্রহে রয়েছে। ঠিক আছে, এরপর কী কী কাজ করে থাকে কলেজ গ্রন্থাগার। তো কলেজ গ্রন্থাগার যেমন গ্রন্থাগার ছাত্রদের পাঠ্য বইয়ের যোগান দিয়ে সাহায্য করে। ঠিক আছে, তারপরে আর প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে কি গ্রন্থাগার আরও কিছু
অথবা বেশি পরিমাণে কিছু অত্যাবশ্যকীয় বই সংরক্ষণ করে রাখে, যা ছাত্রদের কয়েকটি করে নিয়ে পড়তে পারে। ঠিক আছে। তবে তৃতীয় স্তরে আমরা গ্রন্থাগার ব্যবহার করা হয় এক ধরনের পঠন পাঠনের সঙ্গে, যা বিশেষ গ্রন্থাগারের চেয়েও বেশি পরীক্ষাগারের সঙ্গে যুক্ত হয়। এই সমস্ত কাজ করে থাকে, তোমরা পড়ে নেবে। কারণ যেমন এর কী কী কাজ করে থাকে, জাতির কী কী কর্তব্য রয়েছে, যেমন কলেজ গ্রন্থাগারে একটি কাজ হলো রাষ্ট্রের নেতাদের মর্যাদা পরিমাণে প্রশিক্ষণ দেওয়া, যা দেশের বৌদ্ধিক জীবনে নৈতিক ও রাষ্ট্রীয় ব্যবহারিক উন্নতি সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাবে। এই সমস্ত লোক, এগুলো ছিল কার্যাবলী, এটা সংগ্রহ ছিল আর উদ্দেশ্য। তাহলে এই সংগ্রহ কার্যাবলী উদ্দেশ্য হলো। তারপর আমরা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার দেখো, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু মানুষ কিন্তু গবেষণা তৈরি করে, গবেষণা বিভিন্ন ধরনের গবেষণা শুরু করে। ঠিক আছে, বিভিন্ন ধরনের আবিষ্কার করে বিভিন্ন বিষয়। ঠিক আছে, তাহলে এখানে মানে এই বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে কিন্তু অনেক কিছু তথ্য সংগ্রহ, যেমন কোনো গবেষক যখন কোনো কিছু আবিষ্কার করার সময়, কোনো কিছু তথ্য সংগ্রহ করার সময় কোনো কিছু জিনিস প্রয়োজন পড়লো, তখন সে কিন্তু গ্রন্থাগারে চলে যায়। গ্রন্থাগারে চলে গিয়ে সেখান থেকে কিন্তু মানে তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। ঠিক আছে, যে কোনো একটা তার একটা বই প্রয়োজন, সেই বইটা নিয়ে সেখান থেকে ডিটেলসে পড়ে সেখান থেকে কিন্তু তথ্য সংগ্রহ করে। ঠিক আছে, অনেকে অনেক গবেষকের মানে বই কেনার সামর্থ্য থাকে না। ঠিক আছে, তখন কি করবে, গ্রন্থাগারে চলে গিয়ে সেখান থেকে মানে যেটা প্রয়োজন সেটা নিয়ে তথ্য সংগ্রহ করতে পারে। সেটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু দিক কিন্তু গ্রন্থাগারে, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে। তাছাড়া তো সমস্ত গ্রন্থাগারই কিন্তু, যেমন কলেজ লাইব্রেরি তো একই রকম। মানে অনেক পাঠক দেখবে বিনামূল্যে পড়াশোনা মানে বই কেনার সামর্থ্য থাকে না, তখন সে লাইব্রেরি গ্রন্থাগারটাকেই কিন্তু ফলো করে। ঠিক আছে, তো বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সেম। আমরা যদি দেখি এর উদ্দেশ্য কি কি রয়েছে, যেমন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার শিক্ষাদান ও গবেষণার কার্যসূচিকে সমর্থন করা। একটু আগে বললাম, শিক্ষাদান গবেষণার কার্যসূচি সমর্থন করা। এটা দেখবে কলেজ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে কিন্তু দেখবে সব থেকে বেশি ইয়ারে প্রশ্ন এসেছে। ঠিক আছে, সব থেকে বেশি কমন হলো বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, সব থেকে বেশি আসে প্রশ্ন। কলেজ গ্রন্থাগারে আসে, কিন্তু বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সব থেকে বেশি প্রশ্ন আসে। আমরা যদি দেখি তারপরে যেমন এর কি কি বিশ্ববিদ্যালয় বিস্তৃত উদ্দেশ্য সাধনের জন্য গ্রন্থাগার সমর্থনে নিচের কয়েকটি ভাগে ভাগ করেছে, যেমন জ্ঞান ভাবনা সংরক্ষণ, শিক্ষাদান, গবেষণা, প্রকাশক, পরিবর্তন, পরিষেবা, ব্যাখ্যা করা। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রকাশনা তৈরি, বিভিন্ন ধরনের মানে পাবলিকেশন তৈরি হয়, যেমন বিভিন্ন ধরনের জার্নাল, পত্রিকা, সেগুলো গবেষণা। তারা বিভিন্ন ধরনের তৈরি গবেষণার জন্য বিভিন্ন ধরনের বই প্রয়োজন পড়ে, শিক্ষাদানের জন্য বই প্রয়োজন পড়ে। ঠিক আছে, গ্রন্থাগারে তারপর ব্যাখ্যা করা, যেমন সংগ্রহের মধ্যে কী কী রয়েছে, যেমন তারা কী কী গ্রন্থাগারে কী কী সংগ্রহ করে রেখেছে। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই তো রয়েছে, বই থাকার পাশাপাশি দুর্লভ গ্রন্থ যেগুলো পাওয়া যায় না, সেগুলো গ্রন্থাগারে রয়েছে। সাধারণ সংগ্রহ, সংবাদপত্র, সাময়িক, সরকারি ও প্রকাশক, বিশেষ ধরনের উপকরণ, এই সমস্ত কিছু গ্রন্থাগারে আমরা দেখতে পাই। ঠিক আছে, তারা এগুলো তোমরা পড়ে নেবে, ওই একই জিনিসগুলো সেগুলো আমরা কলেজ গ্রন্থাগারেও দেখেছি। ঠিক আছে, কার্যাবলী ওই একই জিনিস কিন্তু পয়েন্ট করে দিয়েছে। আমরা একটু আগে দেখলাম এই উদ্দেশ্যগুলোই আবার এখানে কার্যাবলীর মধ্যে পয়েন্ট করেছে। ঠিক আছে, জ্ঞান ভাণ্ডারের সংরক্ষণ, শিক্ষাদান পদ্ধতি, গবেষণা, প্রকাশনা, অতিরিক্ত সার্ভিস ব্যবস্থা, তারপরে জ্ঞান ও তথ্যের ব্যাখ্যা, এগুলো কিন্তু আবার আমরা উদ্দেশ্যের মধ্যে পাচ্ছি, সেই পয়েন্টগুলো আবার কার্যাবলীর মধ্যেও দিয়েছে। ঠিক আছে, এগুলো আবার একটু ব্যাখ্যা করেছে। শিক্ষা গ্রহণ, যেমন অনুবাদ ও ফটোকপির মতো উপাদান সহজে পাওয়ার ব্যবস্থা, বিভিন্ন উপাদান সংগ্রহ সংগঠিত করে, এগুলো একটু পড়ে নেবে পয়েন্ট। এই হলো শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, একাডেমিক লাইব্রেরি দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, ঠিক আছে, একাডেমিক লাইব্রেরি অর্থাৎ শিক্ষাগত গ্রন্থাগারের যদি প্রশ্ন আসে, এইভাবে তোমরা যখনই একাডেমিক লাইব্রেরি বলবে তার তিনটে গ্রন্থাগারই আলোচনা করতে হবে, কলেজ, স্কুল আর বিশ্ববিদ্যালয়। যখন উল্লেখ করে দেবে, যেটা উল্লেখ করে দেবে সেটাই আলোচনা করতে হবে পরীক্ষায়। ঠিক আছে, বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ প্রশ্ন।
বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আজকে যে পেপার ওয়ানের যে কটা প্রশ্ন আলোচনা করলাম, এখান থেকে প্রশ্ন আসে, এটা একটু পরের দিন আলোচনা করছি। দেখো এখানে কিছু প্রশ্ন এক্সট্রা ভাবে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যেগুলো শর্ট প্রশ্ন। দেখো ইউজিসি কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, ইউজিসি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউজিসি দিকে দেখবে প্রশ্ন আসে, দেখবে 7 নম্বরে প্রশ্ন আসে অথবা 12 নম্বরে জয়েন করে দিতে পারে, ঠিক আছে। দেখো ইউজিসিটা তোমরা বইতে পেয়ে যাবে, তোমরা যদি বইটা বের করো, বইতে দেখো কত নম্বর পৃষ্ঠা পেয়ে যাবে ইউজিসিটা। আমি এটাই লাস্ট পড়াচ্ছি, ইউজিসিটা বলে দিচ্ছি, কারণ এখান থেকে আসে তো। দেখো তোমরা বইতে কত নম্বর পৃষ্ঠা পাবে, তোমাদের কাছে যদি স্টাডি সেন্টার বই থাকে, দেখো তোমরা 175 পৃষ্ঠায় পাবে, তোমরা বইতে 175 পৃষ্ঠা পেয়ে যাবে, ঠিক আছে, পেজ পেজ নম্বরে তোমরা ইউজিসি সম্পর্কে পেয়ে যাবে। দেখো বিশ্ববিদ্যালয়ের গুণমান নির্দিষ্ট করা ও তা বজায় রাখার লক্ষ্যে ইউজিসি প্রতিষ্ঠা হয় 1953 সালে হবে, ঠিক আছে, 1952 সালে নয়, এটা একটু ভুল আছে, 1953 সালে ইউজিসি প্রতিষ্ঠিত হয় এবং সংসদের গৃহীত আইন অনুসারে তা 1965 সালে এক বিধিবদ্ধ প্রতিষ্ঠা হিসাবে গঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানগুলি নির্ণয় ও সমন্বিত করতে তা বজায় রাখার উদ্দেশ্যে ইউজিসি আজ এক জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতীয় কেন্দ্রীয় সরকার, রাজ্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ইউজিসি এক গুরুত্বপূর্ণ যোগসূত্র। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে মূল্যায়ন করে ইউজিসি তাদের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ বিতরণ করে। ইউজিসি কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বিকাশের জন্য অর্থ মঞ্জুর করে ও চালু রাখে। তো বিশ্ববিদ্যালয় কলেজগুলির আর্থিক অনুদান দেওয়া ছাড়াও অনেক সময় ইউজিসি কি বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে আর্থিক অনুদান দেয়, ঠিক আছে, আর্থিক সাহায্য দেয়। আর্থিক সাহায্য ছাড়াও ইউজিসি উচ্চশিক্ষা ব্যবস্থা উন্নতির প্রয়োজনীয় ব্যবস্থাগুলি সম্পর্কে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি উপদেষ্টা হিসেবে কাজ করে। বিশ্ববিদ্যালয় শিক্ষাকে উন্নতি ও সমুন্নতি করা, ঠিক আছে, কেন তারা আর্থিক সাহায্য দিচ্ছে, কারণ শিক্ষাকে যাতে আরো উন্নতি হয় এবং যাতে সমুন্নতি যাতে বৃদ্ধি পায়। শিক্ষাদান ও পরীক্ষা গবেষণার মান যথাযথ বজায় রাখা হলো ইউজিসির দায়িত্ব, ঠিক আছে। মানে গবেষণার ক্ষেত্রেও কিন্তু ইউজিসি খুবই গুরুত্বপূর্ণ, মানে হেল্প করে, সাহায্য করে থাকে, ঠিক আছে, শিক্ষাদান পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ইউজিসি খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তারপর উচ্চশিক্ষার মান বজায় রাখতে ইউজিসি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে গ্রন্থাগার, তথ্য পরিষেবা উন্নতি করে তোলার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ইউজিসি তোমরা নিজেরাও বানিয়ে দেখতে পারো। ইউজিসি দেখবে তোমরা যখন নেট পরীক্ষা যদি দিয়ে থাকো, তখন দেখবে ইউজিসি কিন্তু সেই নেট পরীক্ষার ব্যবস্থা করেছে, ঠিক আছে। তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে দেখবে আর্থিক সাহায্য দিয়ে থাকে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে ইউজিসি, ঠিক আছে। ইউজিসির কার্যগুলির মধ্যে যদি আজ কী কী কাজগুলো করে থাকে, যেমন এখানে সেগুলো একটু পয়েন্ট করে দেওয়া আছে, ঠিক আছে, যেমন বিশ্ববিদ্যালয় কলেজ গ্রন্থাগারে আর্থিক সহায়তা দান করা, ওই একই জিনিস একটু আগে আমরা পড়লাম, একে একটু পয়েন্ট করে দিয়েছি। গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের জন্য বা পাঠ্যক্রম বিকাশ সমিতি গঠন করা, তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা, ইনফিলিপনেট প্রতিষ্ঠা। দেখো এখানে ইনফিলিপনেট প্রতিষ্ঠা করা, ইনফিলিপনেট সম্পর্কে আমরা বড়ভাবে জানি, ঠিক আছে, আমরা একটু আগে কিন্তু ইনফিলিপনেট সম্পর্কে ডিটেলসে পড়েছি, সেই ইনফিলিপনেট সম্পর্কে যা জানি আমরা কিন্তু এখানেও কিন্তু আরও একটু পয়েন্ট করে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে, ইনফিলিপনেট সম্পর্কে যখন এটা বড় করে আসবে ইউজিসি। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারগুলিকে আধুনিকরণ করে তোলা, এগুলো সব ইউজিসির কার্যাবলীর মধ্যে পড়ছে। দেখে আমি যে পৃষ্ঠাটা বললাম সেখানেও কিন্তু এই পয়েন্টগুলি দেওয়া আছে মনে হচ্ছে। তারপরে বিশ্ববিদ্যালয় কলেজ গ্রন্থাগার বিষয়ক এক জাতীয় পর্যালোচনা সমিতি গঠন করা, আর্থিক সহায়তার মধ্যে এটা পড়তে পারো।
যেমন ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষকদের চাহিদা মেটাতে গ্রন্থাগার স্থাপনের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিষ্ঠিত বিদ্যালয়, মর্যাদাগত বিশ্ববিদ্যালয়, সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় ইউজিসি কার্যে আর্থিক সহায়তা পেয়ে থাকে। ওই একই জিনিস একটু আগে মানে ব্যাখ্যা করেছিলাম, সেগুলো এখানে দেওয়া আছে, আর কিছু না। এই হলো ইউজিসি। দেখবে এটা 7 নম্বর প্রশ্ন। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। যে প্রশ্নগুলো আলোচনা করলাম তাছাড়া অন্য যে কোনো প্রশ্ন রিলেটেড করতে পারো, যে কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে বলো। কার কোনো প্রশ্ন আছে? পেপার ওয়ানের, পেপার ওয়ান নিয়ে আর পেপার ওয়ান আরেকদিন ক্লাস নিব, আরেকটা ক্লাস নিলে আশা করি পেপার ওয়ান পুরো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আরেকটা ক্লাস নিতে হবে, তারপরে আমি পেপার টুতে যাব। অথবা তোমরা যদি পড়ে আমাকে বলতে পারো যে এই প্রশ্নটা কঠিন মনে হচ্ছে, এই প্রশ্নটা এই প্রশ্নটা পড়াতে, তাহলে সেই প্রশ্নটা আমি মানে পয়েন্ট পয়েন্ট করে অনেকটা সহজভাবে আমি তুলে ধরতে পারি। তোমরা আগে পড়ে দেখতে পারো, মানে তোমরা আগে পড়ে নিয়ে তারপরে আমাকে বলতে পারো যে এই প্রশ্নটা তোমাদের কঠিন মনে হচ্ছে, এই প্রশ্নটা আজকে পড়াবেন, তাহলে আমি এই প্রশ্নটা পড়িয়ে দেবো। ঠিক আছে, তোমরা যেভাবে বলবে সেইভাবেই আমি মানে থিওরি পেপার পড়াতে পারি। যদি বলো যে উল্লেখ করে দিয়ে আমাকে দিতে পারো, তোমরা আগে পুরো প্রশ্নটা যেটা সহজ তোমাদের কাছে সহজ মনে হচ্ছে, যে এই প্রশ্নটা পড়ে আমারও সহজ মনে হচ্ছে, তাহলে কেন সময় নষ্ট করবো, তাহলে আমি তোমরা যেটা উল্লেখ করে বলবে সেই প্রশ্নটাই পড়াবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বাকিতে কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি রেখে দিচ্ছি। আজকে যে কটা প্রশ্ন পড়লাম এগুলো কিন্তু তোমাদের এবারে কমনের জন্যই পড়েছি, ঠিক আছে। তো সাথে সাথে তোমাদের সাজেশনটাও দিয়ে দিচ্ছি কে কি প্রশ্ন বেশি আসার সম্ভাবনা, তার সাথে সাথে তোমরা তার অ্যান্সারগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো পরের কয়েকটা প্রশ্ন পড়াবো, মানে একসাথেই দুটোই করিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষার সময়। ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি। ঠিক আছে।